নমস্কার। কথামালার এই অধিবেশনে আপনাদের স্বাগত। আমরা একটা আলোচনায় যাচ্ছি, খানিকটা সমাপতন বলবো না আয়রনি বলবো জানি না। আলোচনার বিষয়টা হচ্ছে অনেক বিফল গল্প আদৃত হয় আঞ্চলিক ভাষা এবং গ্রাম্য পরিবেশের বর্ণনায়। লেখককে এইভাবে একটা বিজ্ঞাপিত করে তোলা যে ইনি গ্রামীণ সাহিত্যের কারিগর, ইনি আঞ্চলিক ভাষার কারিগর, মানে সেটা কি একমাত্র প্রকাশনা এবং মিডিয়ারই একটা প্রচার বা প্ররোচনা, সেটাও আমরা একটু শুনবো। আজকের বিষয় নিয়ে আমি পরে শুনবো ভগীরথ মিশ্র। আমি যখন যাত্রা করতাম তখন মাইকও ছিল না, ইলেকট্রিক লাইটও ছিল না। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, কথামালাকেও অজস্র ধন্যবাদ। তৃষ্ণায় কাতর আমি চাহিলাম জল, তাড়াতাড়ি এনে দিল দুটি পাকা বেল। এমনি বললাম। আজকের বিষয়টা খুব অদ্ভুত। অনেক বিফল গল্প আদৃত হয় আঞ্চলিক ভাষা ও গ্রাম্য পরিবেশের বর্ণনায়। একেবারেই একমত হতে পারছি না, অর্ধেকটা সত্যি। অনেক বিফল গল্প আদৃত তো হয়, কুপাঠকের দ্বারা আদৃত হয়। সত্যিকারের পাঠক একটা বর্ণনার দ্বারা ভুলে যান না। একটা গল্প লিখতে গেলে কম করেও ৬-৭টা ব্যাপার তো লাগেই। এক নম্বর হচ্ছে কি লিখব, বিষয়, কোন ভাষায় লিখব, গদ্য, বিষয়টাকে গদ্যে কোন আঙ্গিকে আমি পরিবেশন করব, শৈলী, বিষয়টাকে একটা বিশেষ গদ্যে একটা বিশেষ আঙ্গিকে পরিবেশন করতে গিয়ে আমি কিছু বলবো কি, আমার নিজস্ব কিছু ভাবনা, আমার নিজস্ব কিছু বিশ্বাস, নিজস্ব কিছু দর্শন, সেগুলো কি ওর মধ্যে দেব? তাহলে আরও এলো, বিষয়টা এলো, সেই বিষয়কে ঘিরে একটা কাহিনী তো আসবেই। সেই কাহিনীটাকে পোঁতার জন্য একটা পটভূমিও আসবে, একটা শূন্য তো হয় না। তাহলে একটা বিষয় আসবে, একটা পটভূমি আসবে, সেই মতো একটা আখ্যান আসবে, সেটাকে বলার মতো একটা গদ্য আসবে। সেই গদ্যটা এবং সেই বিষয় কাহিনীটাকে পরিস্ফুট করব কীভাবে লিখব, একটা আঙ্গিক আসবে। আর তার ভেতরে আমার নিজস্ব একটা দর্শন আসবে। এতেও শেষ নয়, আরও একটা এক্স ফ্যাক্টর কিছু থাকে। ওই এক্স ফ্যাক্টরটাই একটা গল্পকে সফল করে কিংবা বিফল করে দেয়। ওই এক্স ফ্যাক্টরটা যে কী, সেটা গল্পকার নিজেও বোধহয় ঠিকমতো জানেন না। আমার একটা গল্প পড়ে স্বপ্নময় একদিন বলল, গল্পটা তো খুব অসাধারণ লেগেছে, ভাবা যায়নি এরকম গল্প হবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে একটা কিছু থাকলে এই গল্পটা একটা অন্যরকম হতো। আর বল 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 কি অন্য, সেই অন্য কিছুটা বল, আমি বই করার সময় সেটা বদলে দেবো। সেটা আমি বলতে পারবো না। ওই এক্স ফ্যাক্টরটা আছে যাদের যে গল্পে, সেই গল্পটা সফল হয়। বিফল গল্প কখনো আদৃত হতে পারে? প্রথম প্রশ্ন, কাদের কাছে আদৃত হবে? পাঠক যদি সত্যি সত্যি পাঠক হন, তিনি তাহলে শুধু বিষয়ে ভুলবেন, শুধু একটা গদ্যে ভুলবেন, শুধু গদ্যটা ভালো এরকম অনেককে বলতে শুনেছি। অমুকের লেখাটাতে তো তেমন বিশেষ কিছু নাই, তবে গদ্যটা ভালো। হ্যাঁ, গদ্যটা ভালো। একটা রাজনৈতিক কথা চলে আসে, বলছি না তো, অমুক তো ভালো নয়, তবে অমুকটা ভালো, ওরকম হয় না। একটা গদ্য কোনো একটা, এর আগের এতে বোধহয় বলছিলেন যে রান্নাবান্নার কথা, একটা রান্নাতে একটা তেল ঢুকবে, মশলা ঢুকবে, মাংস ঢুকবে, আলু ঢুকবে, জল ঢুকবে, আগুন দিয়ে তাকে গরম করা হবে, নুন ঢুকবে, একটু মিষ্টি ঢুকবে, সব মিলিয়ে গৃহিণীর হাতের মমতা ঢুকবে, এক্স ফ্যাক্টর।
সব মিলিয়ে একটা গল্প, সফল গল্প হবে। কাজেই কোনো গল্প শুধুমাত্র একটা আঞ্চলিক ভাষা কিংবা একটা আঞ্চলিক উপভাষা বা বর্ণনার জন্য একটা পাঠকের কাছে আদর পাবে, প্রথমত সেটা গল্প নয়, দ্বিতীয়ত সে পাঠকও নয়। কোনো সুপাঠক কেবল একটা গল্পের গদ্য আর তার ভাষাটা আর তার বর্ণনাটার ফাঁদে পড়ে যাবেন, এটা কখনো হতেই পারে না। আর সবচেয়ে যেটা তারপরের যে আমার আপত্তির জায়গাটা, সেটা হচ্ছে গ্রামীণ আঞ্চলিক ভাষা এবং গ্রামীণ পরিবেশের বর্ণনায় আমি অনেক গ্রামীণ অক্ষম গল্প পড়েছি। একজন কেউ বললেন গ্রামে দুদিন ছিলেন, চাকরি করতেন কিংবা বেড়াতে গেছেন, ফিরে এসে দুটো গ্রামীণ গল্প লিখলেন, দুটো গ্রামীণ চরিত্রের নাম, দুটো গ্রামীণ পোশাকের নাম, ফতুয়া টতুয়া, একটা নদীর নাম, দুটো পাখির নাম, দুটো ফসলের নাম টাম করে টোরে একটা গল্প লিখলেন। এরকম গল্প পড়েছি। পাঠকের কি করে ভালো লেগে যাবে এইটুকু? তার চেয়েও বড় কথা, শহরাঞ্চলেও তো এই রকম লেখার চল রয়েছে। খুব জটিল করে একটু দুর্বোধ্য গোছের 13টা কমা, দুটো সেমিকোলন দিয়ে একটা বাক্য গঠিত হলো, সেই রকম একটা গল্প ভেতরে মাল আছে। গল্পটা পড়তে 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 গদ্যের প্যাঁচের মধ্যে ঘুরতে 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 এক সময় গল্প শেষ হয়ে গেল। ভাবতে বসে দেখলাম গল্পের ভিতর কিছুই নাই। তো সে অক্ষম গল্পটা তো শহরেরই গল্প। অনেকে অবশ্য খুব দাবি করেন যে আমি গল্প লিখি কেন আমরা। অনেকে বলেন আমরা গল্প, একটা ভালো সাহিত্য মানুষকে কি দেয়? একটা ভালো সাহিত্য মানুষকে একটা উৎকৃষ্ট মানুষ বানাতে সাহায্য করে, তার ভাব ভাবনা বোধ বোধি এগুলোকে পরিশ্রুত করে। তার একটা ভালো গল্প পড়লে একটা ভালো একজন পাঠকের মনের মধ্যে একটা শোধন ঘটে যায়। একজন সহৃদয় সামাজিক সমাজমনস্ক দায়িত্বশীল মানুষ জন্মগ্রহণ করে তার মধ্যে। আবার কেউ কেউ বলেন আমি তো বাবা সারা জীবন লিখেছি বাংলা সাহিত্যকে একটা উৎকৃষ্ট গদ্য দান করার জন্য। শুধুমাত্র একটা উৎকৃষ্ট গদ্যই যদি একটা সাহিত্যের একমাত্র আধার হতো, তাহলে তো কিছু বলার ছিল না। আর শুধুমাত্র গ্রামের গল্পগুলোই পরিবেশ আর বর্ণনার গুণে অক্ষম হয়ে ওঠে কিছু কিছু গল্প, এটা যেমনি সত্যি, একইভাবে সত্যি নাগরিক গল্প। অনেক অক্ষম গল্প পড়েছি, নাগরিক গদ্যের প্যাঁচানো দুর্বোধ্যতা তৈরি করে ভেতরে মাল আছে এরকম একটা ভাব দেখিয়ে অনেক বিফল গল্প লেখা হয়। কাজেই আমার মনে হয় যে এই বিষয়টা বেশ পরিপূর্ণ একটা বিষয় হবে। অনেক বিফল গল্প আদৃত হয় কেবল চটকদার ভাষা এবং চটকদার বর্ণনায়। সে গ্রামও নয়, সে শহরের নয়। বিফল গল্প, গ্রামের গল্প বলে বিফল গল্প অনেক লেখা হয়েছে, এবং কিছু কিছু করবে খাইবে এরকম বলে টোলে নাগরিক পাঠককে একটু যাকে বলে একটু ধাঁধিয়ে দেয়া, একটু ভয় পাইয়ে দেয়া, একটু ঘাবড়ে দেয়া গোছে করা হয়, এবং মনে হয় যে একটা ভালো গল্প গল্পটার মধ্যে আছে কিছু। পাঠক তারা নন। আবার শহরেও একই ঘটনা ঘটে, ওই গদ্যের মধ্যে পেঁচে টেচে দুর্বোধ্যতা তৈরি করে ভেতরে মাল আছে গোছের ভাব করে গল্পটাকে ছাপার পর পাঠক কিন্তু ধরে ফেলবেন। কাজেই অনেক বিফল গল্প যে আদৃত হয় এই কথাটা ঠিক না। যদি সত্যি সত্যি বিফল গল্প আদৃত হতো, তাহলে আমাদের এই পাঠক সমাজের উপর আমাদের সমস্ত বিশ্বাস নষ্ট হয়ে যেত। তবে হ্যাঁ, এই কথাটার মধ্যে যদি একটা সূক্ষ্ম বার্তা কিছু দেয়া থাকে যে আমাদের মধ্যে অনেকেই, ইদানিং অন্তত অনেকেই গল্প লেখার যে আসল যে হাইট, উচ্চতা,
যে মার্গ, সেই মার্গের খোঁজ না করে খুব সস্তায় সহজে একটা গ্রামাঞ্চলে গিয়ে দুদিন বেরিয়ে ফিরে এসে একটা গ্রামাঞ্চলের উপভাষা, গ্রামাঞ্চলের কিছু চরিত্র, কিছু পোশাক, কিছু খাদ্য, কিছু রান্নাবান্না, কিছু পশু পাখি, কিছু লতা পাতার নাম টাম যোগ করে একটা জিনিস পরিবেশন করার একটা ঝোঁক আছে। এবং অনেক সময় মিডিয়ার একটা অংশ এই ধরনের গল্পগুলোকে একটা প্রমোট করারও চেষ্টা করে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, সত্যিকারের সাহিত্যের পাঠককে এই ধরনের মন ভোলানো, শাক দিয়ে মাছ ঢাকা এই যে কৌশলে কোনো পাঠককে ভোলানো যায় না। কাজে কোনো বিফল গল্প নাগরিক কিংবা গ্রামীণ কোনো বর্ণনা কিংবা কোনো ভাষার ফাঁদে ফেলে কোনো পাঠকের দ্বারা আদায় করা যাবে না। কোনো বিফল গল্প সত্যিকারের পাঠকের দ্বারা, না গ্রামীণ গল্প না নাগরিক গল্প, কোনো গল্পই সত্যিকারের পাঠকের দ্বারা আদৃত হতে পারে না। নমস্কার। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের এতক্ষণের আলোচনায় যা যা এসে গেল সেখানে এরকমই দাঁড়ালো যে গল্প হবে অথবা গল্প হবে না। সেটা গ্রামীণ পরিবেশের নিয়েও হতে পারে, যেটা ভগীরথ মিশ্রের কথায় উঠে এলো, সেটা নাগরিক এও হতে পারে। সত্যি তো ওই এক্স ফ্যাক্টরটা যদি না থাকে, শুধু কি আর চালকোটা, পৌষ পার্বণ এই সব কথাগুলো আছে বলে আমরা বল্লালি পালাই পর্ব ফিরে ফিরে পড়ব? নিশ্চয়ই নয়। সেই কথাই উঠে এলো। আমি শেষ কথা শুনবো নলিনী বেরা, আমাদের অগ্রজ সাহিত্যিকের থেকে। নলিনীদা, এই আলোচনার আজকে দরকার হয়ে পড়েছে, সেই জন্য আজকে এই আলোচনাটা হচ্ছে এবং আমরা আলোচনার নানা প্রেক্ষিতগুলোই দেখলাম। ভবিষ্যতে কি এই আলোচনার আরও দরকার হবে? আপনার কি মনে হচ্ছে? শুভেচ্ছা সবাইকে। আজকের আলোচনা যা শুনলাম সারাদিন বসে বসে এখানে, তাতে এইরকম আলোচনা অবশ্যই আরও 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 অনেক হওয়া দরকার। এবং আমাদের যে সমস্ত সাহিত্যের সভাগুলো হয়, সে সভাগুলোতে এই ধরনের আলোচনা তো রাখা অত্যন্ত জরুরি। তো আজকের প্রাসঙ্গিক যেটা আমি বলতে চাইছি, প্রথমত সাহিত্য আঞ্চলিক বা লোকায়ত এরকম কিছু হয় না। সাহিত্য সাহিত্যই, সে গ্রামের উপর ভিত্তি করুক বা শহরের উপর ভিত্তি করে লেখা হোক, যে কোনো একটা লোকেশন দরকার। একটা সিনেমা করতে গেলে যেমন তার একটা লোকেশন খুঁজতে হয়, একটা লেখা লিখতে গেলে তারও একটা লোকেশন দরকার। এবং এই লোকেশনের উপর তার দরকার যেটা অভিজ্ঞতা, তৎসহ কল্পনা। এই নিয়েই তো লেখালেখি হয়। এখন আজকের যে আনুষঙ্গিক, আমাদের পৃথিবীর কোথাও কোনো দেশে এরকম কি আছে যে এইগুলো গ্রামের গল্প, এইগুলো শহরের গল্প? বা রাশিয়ার মতো বিখ্যাত মানে যে উন্নত সাহিত্য, সেখানেও কি এইগুলো গ্রাম নিয়ে লেখা হয়েছে, এগুলো শহর নিয়ে লেখা হয়েছে, এগুলো আঞ্চলিক, এগুলো এইরকম কোনো বাদ বিচার কোথাও নেই। আমাদের বাংলা সাহিত্যেই দেখি এখানে আঞ্চলিক উপন্যাস, আঞ্চলিক লেখা ইত্যাদি ইত্যাদি বলে একটা বিভাজন হয়, যেন ওই নদী বা উপনদীর মতো, যেটা মুখ্য ভাষা বা তার বাইরে আমাদের যে সমস্ত ভাষাগুলো আছে সেগুলোর মতো যেরকম একটা হীনমন্যতা যেন এইরকম এটা থাকে, যে এটা লোকায়ত, এটা শহরের ইত্যাদি। কিন্তু শহরের একটা গল্প বা একটা উপন্যাস লিখতে গেলেও সেও তো একটা লোকায়ত একে নিয়েই লেখা হচ্ছে, লোকায়ত একটা অংশকে নিয়েই তো লেখা হচ্ছে, শহরের কোনো একটা অংশে বা নাগরিক জীবনের কথা যেখানে লেখা হচ্ছে সেটাও কিন্তু লোকায়ত। সুতরাং লেখা লোকায়তই হবে, যে কোনো একটা অঞ্চলকে ভিত্তি করে ইত্যাদি করে। আর এই সফল গল্প বিফল গল্প এর তো কোনো মানেই নেই। প্রথমত যে গল্পটা বিফল সে তো গল্পই নয়, সে তো গল্প হচ্ছেই না, তাহলে আবার বিফলতার কথা আসছে কেন? এবং সেই বিফলতাকে ঢাকার জন্য তাতে ঢাকের সাজ বা অন্যান্য সাজ পরানো হচ্ছে, এই প্রশ্নটাই ওঠে না। সুতরাং এগুলো ঠিক নয়। আমাদের এখনকার দিনে ঠিক এই দুনিয়াতেই এখন বিখ্যাত একটা উপন্যাস 100 Years of Solitude, এটা কি বলবেন, এটা গ্রামের গল্প না শহরের গল্প?
এই গল্পটা আদ্যন্ত একটা মফস্বল নিজের কল্পিত একটা অঞ্চলকে নিয়ে লেখা, এবং সেখানে পড়ে দেখেছি সেখানে ওই তারেনা বলে যে বেশ্যা মেয়েটি সেখানে যে এখানে থাকতো আর কি, সেখানে ছাগলও বাস করতো, এবং ছাগল যে নাদি ফেলতে ফেলতে যাচ্ছে তারও বর্ণনা আছে 100 Years of Solitude। লোকায়ত বিষয় তো আছে, এবং এগুলো যখন আমরা অনুবাদের মধ্যে পড়ি তখন আর ওই লোকায়ত ভাষাও থাকে না, লোকায়ত চিহ্নও থাকে না, কিন্তু একই রকম হয়ে যায়। তো এই লোকায়ত যেটা বলা হচ্ছে যে আমরা যে গল্পটা বিফল হয়নি ঠিক, আমি দুটো গ্রামের গল্পের উদাহরণ দিচ্ছি। এটা তেলিনীপথা আবিষ্কার। তারা বেড়াতে গিয়েছিলেন দূর মফস্বলে একটা গ্রামের অঞ্চলে, সেখানে প্রেমেন্দ্র মিত্র গল্পটা লিখছেন তেলিনীপথা আবিষ্কার। সেখানে লোকায়ত মাছ ধরছেন, পুকুর আছে, মানে ধান জমি আছে, ইত্যাদি আছে, কিন্তু লোকায়ত ভাষা কোথাও নেই। ওখানকার মানুষজন কী ভাষায় কথা বলছে এরকম কিচ্ছু নেই, কিন্তু গল্পটা তো একটা অসাধারণ গল্প, একটা মাইলস্টোন গল্প, তেলিনীপথা আবিষ্কার। আমাদের কাফকা, যাকে বলা হয় যে একদম আদ্যন্ত নাগরিক মানসিকতার লেখক, তার যাবতীয় লেখা, বিশেষ করে ছোট গল্পগুলো, এখানে দেবর্ষী স্মারকী আছেন, ছোট গল্পগুলো বেশিরভাগই মফস্বল। একটা ইঁদুর দেখা গেছে গ্রামে, একটা ইঁদুর দেখা গেছে, একজন স্কুল মাস্টার একটা ইঁদুর দেখেছেন, সেই নিয়ে একটা থিসিস লিখছেন, ইঁদুরটা কত বড় ইত্যাদি বলে একটা থিসিস লেখার একটা প্রতিযোগিতা চলছে। এইরকম একটা বিষয় নিয়ে তার অসাধারণ গল্প, গ্রামের স্কুল মাস্টার বোধ এই ধরনের নামে একটা গল্প, অসাধারণ। তার ক্যাসেল উপন্যাসটা, ক্যাসেল উপন্যাস, তিনি ল্যান্ড সার্ভেয়ার হিসেবে কে যাচ্ছেন, ল্যান্ড কে মাইকেল কে সার্ভেয়ার হিসেবে তিনি ক্যাসেলে পোস্টিং হয়েছেন, যেটা তার পোস্টিং হওয়াটা নিয়েও অনস্তিত্ব ভাবা হচ্ছে, এবং সে গিয়ে যে মফস্বলী বৃত্তান্তটা দিচ্ছেন সেটা কিন্তু আদ্যন্ত একটা মফস্বলী গ্রন্থ, কিন্তু লিখছেন কাফকা, কি অসাধারণ উপন্যাস ক্যাসেল। সুতরাং এই যে গ্রাম, নগর, শহর ইত্যাদি ভাবা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমি যখন বিভূতিভূষণ যখন লিখছেন পুঁই মাচা গল্প, পুঁই মাচার লোকায়ত বিষয়টা তো তাকে আনতেই হবে। পুঁই মাচা বা ওই পুঁই ইত্যাদি একটা শাক খাওয়া নিয়ে তার শুরু হচ্ছে, এবং সেটা নিয়ে একটা চারা পুঁতেছে, সেই লাউয়ের ডগা মানে লাউয়ের মাচাতে মানে বিস্তীর্ণ হয়ে আছে, লক লক করছে তার সবুজ আভা, এরকম একটা গল্প তিনি যখন লিখছেন, তো স্বভাবতই একটা গ্রামীণ বর্ণনা তো আসবেই, এটা তো উপরে চাপিয়ে দেওয়া নয়। তিনি তো সেইভাবে গ্রামেরই মানুষ, এবং সেইভাবে গ্রামও তার দেখা, সেইভাবে তিনি লিখছেন, সেখানে তো সেইভাবে চলে আসছে। একটা ফুয়েন্তেসের একটা গল্প আছে, এটা বিখ্যাত লেখক ফুয়েন্তেস, লাতিন আমেরিকার লেখক, তার ফুয়েন্তেসের একটা গল্প আছে, তিনি লিখছেন সিমের চাষ নিয়ে। একটি দরিদ্র চাষি, সে সিমের চাষ করেছে, সিমের চাষ করতে করতে সিমে ফুল এসছে, সিমে ফুল এসে ফুলে এত ফুল এসছে যে ফুল দেখে এতটাই মানে আশান্বিত তারা যে এবছর প্রচুর সিম ফলবে, সিম ফলবে। কিন্তু সিম ফলার পর হঠাৎ শিলাবৃষ্টি হলো, অকালে শিলাবৃষ্টি, সমস্ত ফুলগুলো ঝরে গেল। ঝরে যাওয়ার পর তিনি লিখছেন যে তার ছেলেমেয়েরা বলছে আমরা বাকি জীবন কিভাবে কাটাবো, এই বছরটা কিভাবে কাটাবো, সব তো গেল শেষ হয়ে। তখন সে বলছে যে মানে আমাদের কথাতেই জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, অর্থাৎ ঈশ্বরই তাকে সব বাঁচিয়ে দেবে। তো সে একটা ঈশ্বরকে চিঠি লিখল, ঈশ্বরকে চিঠি লিখল, ঈশ্বরকে চিঠি লিখল যে ঈশ্বর এই এরকম যে তুমি আমার এর ক্ষতিপূরণ বাবদ এত টাকা দরকার হতে পারে, তুমি এই টাকাটা আমাকে পাঠিয়ে দাও, মানি অর্ডার করে পাঠিয়ে, বলেওছে মানি অর্ডার করে পাঠিয়ে। তো পোস্টমাস্টার হাতে সেই চিঠিটা গেছে, মানে চিঠিটা পড়েছে, পোস্টমাস্টার তাজ্জব মনে গেছে,
স্বয়ং ঈশ্বরকে চিঠি লিখছে কোনো এক চাষি, যে তার এই এই ক্ষতি হয়েছে, এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে ঈশ্বরকে। তখন তারা কী করলো, চাঁদা তুলে বেশ কিছু টাকা ওকে মানি অর্ডার করে পাঠিয়ে দিল। কিন্তু টাকাটা পুরোটা পায়নি, পুরোটা দিতে পারেনি, অনেক টাকা তার দরকার, দিতে পারেনি, কিছু দিয়েছে। তখন সে পোস্টমাস্টারকে মানে ঈশ্বরকে আবার চিঠি লিখছে যে যে মানে তুমি টাকা পাঠিয়েছিলে ঠিকই, কিন্তু তার অর্ধেক টাকাই পোস্ট অফিসের লোকেরাই মেরে দিয়েছে। তখন সে বিশ্বাস করেনি আর কি, সেই চিঠিটা ড্রপ করতে গেছে। ড্রপ করে উঠে পোস্টমাস্টাররা পড়ে ওটা খুলে পড়েছে, পড়ে ঈশ্বরের তো ঠিকানা নেই, ঈশ্বরের যাচ্ছি, ওরাই খুলে পড়েছে, পড়ে দেখেছে এইসব লিখেছে। কিন্তু এই গল্পটা লিখতে গিয়ে উনি ওই সিম চাষ বা ইত্যাদির যে বর্ণনা দিয়েছেন ওই গল্পটার মধ্যে অবধারিতভাবে সেই গ্রামীণ বর্ণনা ইত্যাদি এসে গেছে। কিন্তু গল্পটা তো একেবারেই সারস্বত গল্প, একদম চিরন্তন গল্প, একটা অসাধারণ গল্প। সে এই গল্পের প্রয়োজনে আমরা লোকায়ত প্রেক্ষিতটাকে ব্যবহার করি। একটা গল্প লিখতে গেলে প্রথম কেউ কেউ হয়তো একটা প্লট ভেবে লেখেন, আবার কেউ কেউ প্রথম লাইনটা লিখে আবার হয়তো গল্পে চলে যান, ওইভাবে আস্তে আস্তে গল্প চলে আসে। তাই এই যে লিখতে গিয়ে তার তো একটা প্রেক্ষিত দরকার। সেই প্রেক্ষিতকে আমরা কখনো লোকায়ত ব্যবহার করছি, কখনো নাগরিক ব্যবহার করছি, দিয়ে গল্পটা লিখছি। এবং গল্পটা যতটা মানে খাঁটি করার জন্য আমরা অনেক সময় ওটা গল্পটা হয়তো আমরা ডাইলেক্টে লিখছি না, আমরা লোকায়ত ভাষাতে কিছু কিছু মানুষ যে চরিত্রগুলো তাদের মুখে এই লেখা ভাষাগুলো ব্যবহার করছি। কিন্তু গোটা গল্পটা লোকায়ত ভাষায় লেখা হচ্ছে না, সেটা বাংলা ভাষাতেই লেখা হচ্ছে। পৃথিবীর তাবৎ লেখালেখি কিন্তু তাই হচ্ছে, যে লোকায়ত আমাদের এখানেই লোকায়ত ভাষা ব্যবহার করা হয় এমনটা নয়, কিন্তু বিশ্বেই, সারা বিশ্বেই স্প্যানিশ তো স্প্যানিশের ভাষায় ব্যবহার করা হচ্ছে, এগুলো ব্যবহার করা হচ্ছে। কিন্তু তার মানেই সেটা যে বসাতেই হবে এরকম কোনো মানে পদ্মার বোটে রবীন্দ্রনাথ যে গল্পগুলো লিখেছিলেন সবকটাই প্রায় মানে গ্রামকেন্দ্রিক গল্প, সবকটাই ওই জীবন নিয়ে লেখা। কিন্তু তিনি তো গ্রামের ওই জীবন যাপনও করেননি, কিন্তু তিনি তো লিখেছেন তার ভাষাতে, লোকায়ত ভাষাও ব্যবহার করেননি। কিন্তু ওই গল্পগুলোকে চিনতে কোথাও ভুল হয় না, যেহেতু একটা লোকায়ত অঞ্চলকে ভিত্তি করে গল্পগুলো লেখা। সুতরাং এই একটা গল্প মানে গ্রামের উপর ভিত্তি করে লিখছে, গল্পটা দুর্বল গল্প হচ্ছে না গল্পটা, কিন্তু তাতে ওই লোকায়ত ভাষা বা লোকায়ত পরিবেশ দিয়ে গল্পটাকে উতরে দিচ্ছে, এরকম তো নয়, এরকম হতেই পারে না, হতেই পারে না, হলেও সেটা সফল গল্প তো একদমই নয়। আমরা আরণ্যক যখন পড়ছি, আরণ্যক নামেও আরণ্যক, সুতরাং ওখানে যখন লেখা হচ্ছে অরণ্য তো অবশ্যই অবলম্বন তার। শুনুন, অরণ্য জীবন যেমন এসছে তেমনি ওখানকার লোকায়ত জীবনও এসছে। তো এই লোকায়ত জীবনটাকে তোলার জন্য অরণ্যটাকেও অঞ্চলটাকে তোলা হচ্ছে। সুতরাং এইভাবে লেখাতে আসে। কিন্তু এই আঞ্চলিক ভাষা ইত্যাদি এইগুলো কিন্তু আমরাও করি না। আমি গ্রামের ছেলে, গ্রামের যেটাকে আপনারা তথাকথিত গ্রামের গল্প বলছেন, কিন্তু গ্রামের গল্প আমি লিখি না, আমি ইউনিভার্সাল গল্পটাই লিখি, সেটাই লিখি। কিন্তু আমার যেহেতু পটভূমি প্রেক্ষিতটা আর নাগরিক ভাষা আঞ্চলিক যে ভাষাটা ব্যবহার করছি সেই ভাষাটা যতটা সংহত। মহাশ্বেতা দেবী তার প্রান্তিক মানুষদের নিয়ে যে কটা উপন্যাস লিখেছেন, যে অঞ্চলকে ভিত্তি করে উপন্যাসগুলো লিখেছেন, সেই অঞ্চলের নাগরিক ওদের আঞ্চলিক ভাষা তো নেই, ওগুলো হয়নি, ভাষাগুলো ইমিটেট করতে গেছেন কিন্তু সে ভাষাগুলো হয়নি, তবু তার একটা নিজস্ব ভাষাতে সেটা তৈরি করা ভাষা, সে তৈরি করা ভাষাতে তিনি সেটা লিখেছেন। তাতে ওই আঞ্চলিক চরিত্রগুলোকে অনুধাবন করা ইত্যাদি করা এ নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা মানব না যে কোনো একটা গল্প হচ্ছে না, গল্পটা যাকে বলে বিফল গল্প, তথাকথিত বলা হচ্ছে বিফল গল্প, সেই গল্পটা লিখতে গিয়ে তাতে সেখানকার লোকায়ত ব্যঞ্জনা বা এই যারা শহুরের লোক যারা গ্রামের বেড়াতে গিয়ে গল্পটা লিখছে
সেটা গল্পটা হয়, সত্যি সত্যি গল্পটা হয়, তাহলে কেন সেখানে অস্বীকার করবো যে সে ব্যঞ্জনা? হয়তো সেই প্রকৃতিটাও হয়তো সেখানে একটা চরিত্র, সেখানে সেই মতো করে হয়তো সেটাকে সে ব্যবহার করছে। সুতরাং এই তো হতেই পারে। সুতরাং এটাই বলি। ধন্যবাদ নলিনী দাকে। সুতরাং আমরা আলোচনা আজকে এখানে শেষ করছি। আমাদের কোনো সিদ্ধান্ত নেই আজকের আলোচনা থেকে, কিন্তু ভাবার অবকাশ নিশ্চয়ই আছে যে কোনো গল্পের গায়ে তো ভালো গল্প মন্দ গল্প, সফলতা নিষ্ফলতার কোনো চিহ্ন বা হলমার্ক দেয়া থাকে না। এটা বোধহয় আমাদের দায়িত্ব, পাঠকের দায়িত্ব, যে প্রকৃত গল্পটিকে খুঁজে নেওয়া। সেটা যদি খুঁজে নিতে পারি, আমার মনে হয় না ভবিষ্যতে এই রকম বানিয়ে তোলা গল্প নিয়ে আর কোনো আলোচনার দরকার হবে। ধন্যবাদ আমার বক্তাদের, ধন্যবাদ যারা শুনলেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।